শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে নাম্বার সিস্টেম। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয়, লাস্ট কয়েকটা পরীক্ষাতেও নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এবং বাংলাদেশ ব্যাংকের এই যে সার্কুলার আসার কথা হচ্ছে, যে সার্কুলার আসবে, বাংলাদেশ ব্যাংকেও নাম্বার সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন হয়। একটা প্রশ্ন পাবেনই, লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে আসবেই, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে আসছে। সেই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ফর্ম মানে ইকুয়েশন ফর্ম করার ক্ষেত্রে যে জিনিসগুলা কাজে লাগে, মানে যে অধ্যায়গুলো করলে ইকুয়েশন ফর্ম করাটা, এই জিনিসটা শেখা সহজ হয়ে যায়, তার মধ্যে এইটা একটা অধ্যায়। ঠিক আছে, দেখেন এই প্রশ্নগুলো খুবই সহজ, এবং এই যে প্রথম প্রশ্নটাই বাংলাদেশ ব্যাংকের আসা প্রশ্ন। ঠিক আছে, দেখেন এই সহজ সহজ জিনিসগুলোই পরীক্ষায় দেয়। এবং এখানে আজকে 9-10-এর ম্যাথও আছে 3-4টা, ওইগুলা যদি কখনো দেয়, তো যদি 9-10-এর বই থেকে দেয় তাহলে ওইগুলাই দিতে হবে, কারণ ওইগুলার বাইরে কোনো কিছু নাই। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন দেখেন, এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার পার্থক্য 5 এবং তাদের বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যাটি কত? দুইটা সংখ্যা আছে, তাদের পার্থক্য 5 এবং এদের বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যা কত? তার মানে বোঝা যাচ্ছে বড় সংখ্যার মধ্যে একটা হবে, মানে এই দুইটা সংখ্যার মধ্যে একটা হবে বড় সংখ্যা আর একটা হবে ছোট সংখ্যা। তো যেহেতু আমাদের কাছে জানতে চাইছে যে বড় সংখ্যাটা কত, এটা বের করো, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি বড় সংখ্যাটি x ধরেন, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y ধরেন। তাহলে বড় সংখ্যা x, বড় সংখ্যা x আর ছোট সংখ্যা হচ্ছে y। এখন এই প্রশ্নে দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে এই যে দুইটা সংখ্যা x আর y, এই দুইটার পার্থক্য হবে 5, এটা একটা শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে এই যে x আর y, এই দুইটা সংখ্যাকে বর্গ করার পরে যখন আমি বিয়োগ করে দিব, তখন ওই বর্গের যে পার্থক্য বা বিয়োগফল সেটা হবে 65। তার মানে দুইটা শর্ত আছে। তাহলে আমরা লিখি যে প্রথম শর্ত মতে দুইটা সংখ্যার পার্থক্য, যেহেতু বড় সংখ্যা হচ্ছে x আর ছোট সংখ্যা হচ্ছে y, তাহলে x আর y এর পার্থক্য কত? এই যে বলে দিছে যে 5। তার মানে এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ধরে নেন যে এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর শর্ত আছে, লেখেন যে দ্বিতীয় শর্ত মতে এই দুইটা সংখ্যার বর্গ, তাহলে x এর বর্গ হচ্ছে x স্কয়ার আর y এর বর্গ হচ্ছে y স্কয়ার। তাহলে এই দুইটা সংখ্যার বর্গের পার্থক্য কত? এই যে এরা বলে দিচ্ছে যে 65। তাহলে আমরা তো সবাই জানি x স্কয়ার মাইনাস y স্কয়ারের ফর্মুলা আমরা জানি না, স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে আমরা সেই ফর্মুলাটাই বসাই দিব, যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে হচ্ছে এই যে x প্লাস y ইন্টু x মাইনাস y ইজ ইকুয়াল টু কত? 65। তো x মাইনাস y এর মান আমাদের জানা আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে x প্লাস y ইন্টু হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কত? 65। তাহলে এই যে x প্লাস y ইজ ইকুয়াল টু 65 ডিভাইডেড 5, তাহলে এই যে x প্লাস y ইজ ইকুয়াল টু কত? 5-13 65, অর্থাৎ হচ্ছে 13। ঠিক আছে, 13 বের হয়েছে। তাহলে এটা যেহেতু 2 নম্বর
শর্ত লিখে সমীকরণ করে আমরা এইটা পাইছি, তার মানে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন যেহেতু বড় সংখ্যা বের করা লাগবে, তাই আমরা এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সমীকরণকে যোগ করে দিব। দুইটাকে আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে লেখেন যে সমীকরণ এক এবং 2 যোগ করে পাই। তাহলে যোগ করে দেন x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 প্লাস হচ্ছে 13। তাহলে দেখেন এখানে নেগেটিভ ওয়াই পজিটিভ ওয়াই কেটে যাবে, দুইটা এক্স থাকবে। তাহলে দুইটা এক্স যোগ করে দিলে কত হবে? 2x। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত? 13 5 হচ্ছে 18। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? আপনি বলবেন যে 18 ভাগ হচ্ছে 2, তাহলে x ইজ ইকুয়াল টু কত? এই যে 9। তো প্রশ্ন তো আমাকে এটাই বের করতে বলতেছিল যে বড় সংখ্যাটা কত এটা বের করে দেখান। তাহলে বড় সংখ্যা আমরা ধরছিলাম কত? x। তাহলে x এর মান কত বের হয়ে গেছে? 9। এখন আপনি লিখতে পারেন যে অতএব বড় সংখ্যাটি সমান সমান 9। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 2 নাম্বার। দুয়ে কি বলা হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ তার কাছে থাকা সব স্বর্ণ মুদ্রা তার 2 পুত্রের মধ্যে এমন সংখ্যায় ভাগ করে দিলেন যেন সংখ্যা দুটির বর্গের অন্তর সংখ্যা দুটির অন্তরের চেয়ে 36 গুণ বড় হয়। বৃদ্ধ মানুষটির কাছে কতগুলো স্বর্ণ মুদ্রা ছিল? এখানে এই অন্তর মানে হচ্ছে পার্থক্য, ডিফারেন্স, সাবট্রাক্ট, বিয়োগফল, ঠিক আছে। অন্তর মানে কি? পার্থক্য বা বিয়োগফলের কথা বলতেছে, বোঝা গেছে? তো 2 ছেলের মধ্যে এই স্বর্ণ মুদ্রাগুলো ভাগ করে দিছে, মানে কতগুলো স্বর্ণ মুদ্রা আছে এইটাও আমি জানি না, কিভাবে ভাগ করছে সেটাও আমরা জানি না। শুধু বলতেছে যে এমন 2টা সংখ্যাই ভাগ করে দিছে যে এই সংখ্যা 2টার বর্গের অন্তর আর সংখ্যা 2টার অন্তরের চেয়ে 36 গুণ বড় হয়ে যাবে। তাহলে আমাদেরকে বিষয়টা ধরতে হবে এইভাবে যে, আগে আমি বুঝাই বিষয়টা। ধরে নেন যে এখানে 2 পুত্র না, 2 পুত্র। সো আমরা যদি এইভাবে লিখতে পারি না যে প্রথম পুত্রকে ধরে নিলাম যে x সংখ্যক স্বর্ণ মুদ্রা দেয়, প্রথম পুত্রকে x সংখ্যক দিল। তাহলে দ্বিতীয় পুত্রকে কত দিছে? ধরে নেন যে y সংখ্যক স্বর্ণ মুদ্রা সে দিছে। প্রথম পুত্রকে দিছে x সংখ্যক, দ্বিতীয় পুত্রকে দিছে কত? y সংখ্যক। তো এই যে প্রথম পুত্রকে x আর দ্বিতীয় পুত্রকে y দিছে, তার মানে কি? এই বৃদ্ধের কাছে মানে এই মানুষটার কাছে টোটাল স্বর্ণ মুদ্রা কতগুলা ছিল? আপনি বলবেন যে x প্লাস ওয়াই সংখ্যক স্বর্ণ মুদ্রা ছিল। ওই বৃদ্ধ মানুষটার কাছে স্বর্ণ মুদ্রা ছিল কয়টা? x প্লাস ওয়াই সংখ্যক। কিভাবে? কারণ আপনি ধরেই নিচ্ছেন যে সে তার এক পুত্রকে দিছে x সংখ্যক স্বর্ণ মুদ্রা, আরেক পুত্রকে দিছে হচ্ছে y সংখ্যক স্বর্ণ মুদ্রা। তার মানে এই 2 ধরনের স্বর্ণ মুদ্রা তার কাছে ছিল বিধায় সে তার 2 পুত্রকে দিতে পারছে। তার মানে ওই বৃদ্ধের কাছে টোটাল স্বর্ণ মুদ্রা আছে কয়টা? এই x আর y এর যোগফল হবে না? x আর y এর যোগফলই তো হবে যে ওই বৃদ্ধের কাছে মোট স্বর্ণ মুদ্রা আছে x প্লাস ওয়াই সংখ্যক। তার মানে আমাদেরকে এখান থেকে ফাইন্ড করতে হবে যে এই x প্লাস ওয়াই এর মানটা কত, x প্লাস ওয়াই সমান কত, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখন আরামসে ধরে নিতে পারবো যে
ধরি যেহেতু এখানে বলছে যে এমন সংখ্যায় ভাগ করে দেয়, তাহলে আমরা লিখতে পারি যে ধরি সংখ্যা দুইটি হলো, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, অর্থাৎ তার প্রথম পুত্রকে এক্স সংখ্যক স্বর্ণমুদ্রা, দ্বিতীয় পুত্রকে ওয়াই সংখ্যক স্বর্ণমুদ্রা দিছে। এখন আসে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলা হচ্ছে যে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর, তাহলে এই যে এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, অন্তর মানে হচ্ছে বিয়োগ, ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার। বলতেছে যে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর হবে এই দুইটা সংখ্যার অন্তরের 36 গুণ, অর্থাৎ এই যে এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল যা হবে, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের বিয়োগফল হবে এইটার 36 গুণ। তো আমি কি বলছি যে যেইটা বেশি হবে সেইটাকে কি করতে হবে, কমের সাথে গুণ করে দিতে হবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 36 গুণ হয়ে যাচ্ছে, তাহলে ওই 36টাকে আমাকে কি করতে হবে, এই এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ করে দিতে হবে, তাহলে এই দুইটার মধ্যে ব্যালেন্স হবে, অর্থাৎ এই দুইটা তখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে না, সমান হয়ে যাবে এই দুইটা। তাহলে একটু আগে আমরা দেখে আসছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, যে এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু কত 36। তাহলে উভয় পাশ থেকে আপনি এক্স মাইনাস ওয়াই কেটে দিতে পারেন, এইটার এইটা কেটে যাবে, তাহলে থাকবে কত, শুধু এক্স প্লাস ওয়াই থাকবে, যে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 36, শুধু এক্স প্লাস ওয়াই থাকবে। আর আমরা যখন প্রশ্নটাকে বুঝাইছি তখন কি বলছি, যে আমার টার্গেট হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান বের করা, এক্স প্লাস ওয়াই এর সমষ্টি কত সেটাই বের করা। তাহলে দেখেন আমার এক্স প্লাস ওয়াই এর সমষ্টি বের হয়ে গেছে না, যে এক্স প্লাস ওয়াই এর মান কত 36। তাহলে এখন লেখেন যে অতএব বৃদ্ধ মানুষটির কাছে থাকা স্বর্ণ মুদ্রার সংখ্যা কতগুলা বের করছি, এই যে 36টি, এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন 3-এ কি বলা হচ্ছে, যে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল এস, 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল এস, বৃহত্তম সংখ্যাটিকে এস এর সাপেক্ষে প্রকাশ করুন। বৃহত্তম সংখ্যাটিকে এস এর সাপেক্ষে প্রকাশ করতে হবে। ধারাবাহিক সংখ্যা কোনগুলো, যেই মানে এই যে ধরেন যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে চলে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে এই যে ধারাবাহিকভাবে চলতেছে, দুইটা সংখ্যার মধ্যে সমান গ্যাপ রেখে যখন সামনে আগাচ্ছে তখন সেগুলোকে আমরা কি বলি, ধারাবাহিক সংখ্যা বলি। তাহলে এখানে বলতেছে যে এরকম 5টা ধারাবাহিক সংখ্যা আছে যাদের যোগফল হবে এস, তাহলে এই 5টা ধারাবাহিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত এটা বের করতে হবে। তো আমি তো জানি না যে ধারাবাহিক কোন 5টা ধারাবাহিক সংখ্যা, তার মানে আমাকে ধরে নেওয়া লাগবে। তো আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি 5টি
ধারাবাহিক সংখ্যা হলো কি কি হইতে পারে? এক্স হইতে পারে, এক্স প্লাস ওয়ান হইতে পারে, এক্স প্লাস টু হইতে পারে, এক্স প্লাস থ্রি হইতে পারে এবং এক্স প্লাস ফোর হইতে পারে। এই হচ্ছে আমার পাঁচটা ধারাবাহিক সংখ্যা, এটা আমি ধরে নিলাম। এখন বলতেছে যে এই পাঁচটা সংখ্যাকে যদি তুমি যোগ করে দাও তাহলে যোগফল কত পাবা? এস পাবা। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস হচ্ছে এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু কত? এই যে এস। তাহলে এখানে পাঁচটা এক্স আছে, তাহলে 5x প্লাস 1 3 6 4 কত? 10 ইজ ইকুয়াল টু এস। তাহলে 5x ইজ ইকুয়াল টু এস মাইনাস 10। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? আপনি বলবেন যে s মাইনাস 10 ডিভাইডেড কত? 5। তাহলে x এর মান আমরা বের করতে পারছি যে x এর মান হচ্ছে s মাইনাস 10 ডিভাইডেড 5। আমাকে বের করতে হবে বড় সংখ্যাটা কত। তাহলে এই যে আমরা পাঁচটা ধারাবাহিক সংখ্যা লিখছি, এই পাঁচটা ধারাবাহিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে x প্লাস 4। তার মানে x প্লাস 4 এর মান আমাকে বের করা লাগবে। তো এখন আমরা লিখতে পারি যে অতএব বৃহত্তম সংখ্যাটি হলো x প্লাস 4। এখানে x এর মানটা বসায় দেন যে s মাইনাস 10 ডিভাইডেড 5 প্লাস হচ্ছে 4। আপনি সাইড নোট দিতেও পারেন, নাও দিতে পারেন, বিসিএস এর মতো এটা বাধ্যতামূলক না ব্যাংকের ক্ষেত্রে। তারপরে মনের মধ্যে যদি থাকে দিতে পারেন যে x এর মান বসিয়ে। এইগুলা ব্যাংকে দেয়া বাধ্যতামূলক না। এখন আপনি এখানে ক্যালকুলেশন করেন, এখানে যদি আমরা 5 লসাগু করি তাহলে এখান থেকে পেয়ে যাব s মাইনাস 10 প্লাস 4 5 কত? 20। এখান থেকে পেয়ে যাব s প্লাস 10 ডিভাইডেড হচ্ছে 5। ঠিক আছে, এইটাকে যদি আবার একটু ক্যালকুলেশন করি যে s ডিভাইডেড 5 প্লাস হচ্ছে মানে স্প্লিট করে দেন 10/5, তাহলে আমরা কত পাবো? এই যে s বাই 5 প্লাস 5 দুগুণ 10, অর্থাৎ s বাই 5 প্লাস 2, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সংখ্যা ইন টার্মস অফ x। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে তিনটা সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটির 3 গুণ। যদি সংখ্যা তিনটির গড় 44 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখেন আপনি চাইলে এখানে বিভিন্নভাবে আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে ফ্র্যাকশন আকারে ধরে নিতে পারেন। আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে এখানে ফ্র্যাকশন ধরবেন না, মানে ফ্র্যাকশন আসবেই না। এটা ডিপেন্ড করবে আপনার চিন্তার উপর, আপনি মানে ম্যাথে কতটা এক্সপার্ট এটার উপর ডিপেন্ড করবে আপনি এখানে আসলে কি ধরবেন। আর এগুলা ধরার জন্য এক্সপার্ট হওয়া লাগবে না, এগুলো ধরার জন্য আমার প্রিলি ক্লাসই যথেষ্ট। এখানে তিনটা সংখ্যা আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। শর্তগুলো দেখেন, বলতেছে যে তিনটা সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ প্রথম সংখ্যাকে আমি যাই ধরবো না কেন, প্রথম সংখ্যাকে আমি যেইটাই ধরি না কেন, দ্বিতীয় সংখ্যা হবে এই প্রথম সংখ্যার দ্বিগুণ। আর এই দ্বিতীয় সংখ্যাটা হবে এই যে তৃতীয় সংখ্যাটার 3 গুণ। তৃতীয় সংখ্যাটার কত? 3 গুণ। তো আপনি যদি একটু বুদ্ধি খাটায় এইভাবে চিন্তা করেন যে ভাই
আমি যদি প্রথম সংখ্যাকে 3x ধরি, 3x যদি ধরি 3x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটির দ্বিগুণ। দ্বিগুণ মানে কত? 3-এর দ্বিগুণ হচ্ছে 6, তার মানে দ্বিতীয় সংখ্যাটা হবে 6x। আবার বলতেছে যে এই দ্বিতীয় সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যার 3 গুণ, তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে তৃতীয় সংখ্যাকে কত ধরলে তার 3 গুণ 6x হবে? ক্লাস 5-এর বাচ্চাও বলতে পারবে যে তৃতীয় সংখ্যাটা যদি আপনি 2 ধরেন, এই 2-এর সাথে 3কে গুণ করলেই আপনি দ্বিতীয় সংখ্যা পাবেন 6x। এটা ধরা কোনো রকেট সায়েন্স না যে এটা আপনি ধরতে পারবেন না বা এইভাবে চিন্তা করতে পারবেন না। এইভাবে ধরলে হবে কি, আমার কোনো ফ্র্যাকশন আসবে না, আপনি ইজিলি ধরতে পারবেন যে কোন সংখ্যা কত। ঠিক আছে? এবং প্রশ্নের শর্তগুলো দেখেন, সবগুলো শর্ত আমার কি করছে, স্যাটিসফাই করে গেছে। আর আমি কি বলছি যে ধরার সময় আপনার যা মনে চায় আপনি সেইটাই ধরতে পারেন। এইগুলাতে কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই যে এক্সি ধরা লাগবে, এইভাবেই ধরা লাগবে, ওইভাবে ধরা যাবে না। আপনি ধরতেছেন, আপনার যেটা মনে যাবে সেটাই আপনি ধরতে পারেন। ঠিক আছে? এখন আসেন, আপনি যদি ওটা বুঝতে পারেন যে ভাই এখানে এই কাহিনী, তো আপনি প্রথম থেকে এইভাবে করার চেষ্টা করবেন যে ধরি প্রথম সংখ্যাটি 3x, দ্বিতীয় সংখ্যাটি 6x, তৃতীয় সংখ্যাটি 2x। ঠিক আছে? প্রশ্ন মতে বলতেছে যে এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার গড় কত? 44। তাহলে গড় কেমনে বের করে? এই যে তিনটা সংখ্যাকে আগে যোগ করব, 3x প্লাস 6x প্লাস 2x, এই তিনটা সংখ্যাকে যোগ করে দিয়ে এই যোগফলটাকে, যেহেতু তিনটা সংখ্যা 3 দিয়ে যখন আমি ভাগ করে দিব তখন এই তিনটা সংখ্যার গড় পেয়ে যাব। সো গড় কত? এই যে বলে দিছে যে গড় হচ্ছে 44, তাহলে আমরা লিখবো যে গড় কত? এই যে 44। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। দেখেন 6 3 9 2 কত? 11। 11x ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে 44 ইন্টু হচ্ছে 3। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু কত হবে? 11 44-এর মধ্যে যাবে 4 বার, ইন্টু হচ্ছে 3। তাহলে x ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে 3 4 12। আপনাকে বলতেছে যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা বের করে দেখেন। তো 3 6 2 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6x, মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। তাহলে আপনি লিখতে পারেন যে অতএব বড় সংখ্যাটি হলো কত? 6x is equal to 6 into 12, 6 বারং কত? 72। এই 72 হচ্ছে আমার বড় সংখ্যা। পাঁচ নম্বরে চলে যান। পাঁচে কি বলা হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে প্রথমটার 3 গুণ এবং দ্বিতীয়টার দ্বিগুণের যোগফল 59। প্রথমটার 3 গুণ আর দ্বিতীয়টার দ্বিগুণের যোগফল 59। আবার প্রথমটার দ্বিগুণ ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য 9। তাহলে সংখ্যা দুটি কত? তার মানে এখান থেকে আমার দুইটা সমীকরণ বের করতে, দুইটা সত্য বলছে। আমরা সমীকরণ গঠনের প্রথম ক্লাসে বোধহয় এই টাইপের একটা অঙ্ক করে আসছিলাম, এই টাইপেরই মোটামুটি। তাহলে এখানে যেহেতু সংখ্যা দুটি কত কত এটা বের করা লাগবে, তো আমি তো জানি না, এবং এখানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার কথা বলা আছে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে ধরি
প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে y। ঠিক আছে, এখন আসেন প্রথম শর্ত মতে। প্রথম শর্ত কি বলতেছে যে প্রথমটার 3 গুণ, তো প্রথম সংখ্যা x এর 3 গুণ কত, এই যে 3x প্লাস দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টা কত y এর দ্বিগুণ কত, এই যে 2y। বলতেছে যে এই প্রথমটার 3 গুণ আর দ্বিতীয়টার 2 গুণ যদি যোগ করে দেন তাহলে যোগফল কত পাবো, 59। এই যে 59 যোগফল পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর। আরেকটা শর্ত আছে, এই পাশে লিখি, যে দ্বিতীয় শর্ত মতে প্রথমটার দ্বিগুণ, তাহলে প্রথমটার দ্বিগুণ হচ্ছে 2x মাইনাস দ্বিতীয় সংখ্যা কত y। এই প্রথমটার দ্বিগুণের সাথে দ্বিতীয় সংখ্যাকে যখন বিয়োগ করে দিব তখন বিয়োগফল কত পাওয়া যাবে, এরা বলতেছে এই যে 9 পাওয়া যাবে। এটা আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এখান থেকে যেহেতু আমার x এর মান বের করা লাগবে, আবার y এর মানও বের করা লাগবে, কারণ দুইটা সংখ্যাই বের করা লাগবে। তার মানে এই দুইটা সমীকরণকে আমরা এখন প্রাথমিক অবস্থায় যোগ করে দিব। তার আগে যদি আমি x এর মান বের করতে চাই তাহলে y ক্যান্সেল আউট করতে হবে। y ক্যান্সেল আউট করতে গেলে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এখানে 2y হবে, এখানে 2y হবে, 2y কেটে গেলে x এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে 2 নম্বর সমীকরণকে 2 নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে সমীকরণ 1 এবং 2 যোগ করে দেখেন। তাহলে 1 নম্বর সমীকরণকে তো কোনো কিছু দিয়ে গুণ করি নাই, তো এটাকে ওই অবস্থায় রেখে যাই যে 3x প্লাস 2y প্লাস এইটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ কত, 4x মাইনাস 2 এর সাথে y গুণ করলে 2y ইজ ইকুয়াল টু এইটা 59 থাকবে, প্লাস এই 9 কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণ কত হয়ে যাবে, 18 হবে। এখন আপনি ক্যালকুলেশন করেন যে 3x প্লাস 2y প্লাস 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 59 আর 8 67 10 77। ঠিক আছে, এই যে দেখেন পজিটিভ 2y নেগেটিভ 2y, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 আর 4 যোগ হয়ে কত হয়ে যাবে, 7x। তো 7x ইজ ইকুয়াল টু 77 হইলে x ইজ ইকুয়াল টু কত হবে, আপনি বলবেন যে 11 হয়ে যাবে। তার মানে x এর মান আমরা পেয়ে গেছি, একটা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন এই x এর মান আপনি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাইলেই y এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে এখন এক নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 59। তো 3 ইন্টু 11 প্লাস 2y ইজ ইকুয়াল টু 59। তাহলে 2y ইজ ইকুয়াল টু 59 মাইনাস হচ্ছে 33, তাহলে 2y ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, তাহলে 26। তাহলে আমরা লিখতে পারি না যে y ইজ ইকুয়াল টু 13। y ইজ ইকুয়াল টু কত, 13। তো আমাদেরকে তো এটাই জিজ্ঞাসা করছিল যে দুইটা সংখ্যা কত কত সেটা বের করেন। এখন আমরা লিখতে পারি অতএব সংখ্যা দুটি
হলো 11 এবং 13। 11 এবং 13 এই হচ্ছে আমার দুইটা সংখ্যা। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। এখানে প্রদত্ত সংখ্যা বলতে বোঝাচ্ছে অরিজিনাল নাম্বারসটা। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত, মানে হচ্ছে আপনার অরিজিনাল নাম্বারটা কত। দেখেন আবেগের বশে কোনো কিছু করা যাবে না। আবেগের বশে যে কোনো কিছু ধরে নিতে গেলে আপনি পরবর্তীতে ম্যাথ বড় হয়ে যাবে। যেমন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন আপনাকে, শুধুমাত্র এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন আপনাকে বলবে যে দুইটা অঙ্কের যোগফল 9, 8, 7, বা যেমন এখানে বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, মানে হচ্ছে দুইটা ডিজিট যোগ করে যোগফল আপনি 9 পাইছেন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই আপনি, যেমন আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি ধরে নেই যে ভাই ধরে নিচ্ছি যে আমার 10th ডিজিট যদি এক্স হয় তাহলে ইউনিট ডিজিটে আমরা ওয়াই ধরে নিই, ওয়াই ধরে নিই। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন এই দুইটা ডিজিট, অর্থাৎ এই যে যখন আপনাকে বলবে যে আপনার 10th ডিজিট আর ইউনিট ডিজিট এই দুইটার যোগফল হচ্ছে 9 বা এই ধরনের যোগফল দেওয়া থাকবে, তখন যদি আপনি চিন্তা করেন যে দশক স্থানীয় অঙ্ককে এক্স ধরলেন, একক স্থানীয় অঙ্ককে ওয়াই ধরলেন, ধরে আপনি এক্স প্লাস ওয়াই সমান সমান এই যে 9 করবেন, আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি ঝামেলায় পড়ে যাবেন, কারণ এখান থেকে তখন দুইটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে, দুইটা ইকুয়েশন তৈরি হবে। সো দুইটা ইকুয়েশনে আমি যাব না, দুইটা ইকুয়েশনে আমি যাব না। শুধুমাত্র এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দুইটা অঙ্কের সমষ্টি দেওয়া থাকবে তখন আমরা আলাদা আলাদা করে ধরবো না যে এক দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, এই ধরনের কাহিনীতে যাব না। ঠিক আছে? তখন আমরা কি করব, সেটা হচ্ছে যে আমরা এখানে বলতে পারি না যে ভাই আপনি যে কোনো একটা ধরে নেন, আপনি যে কোনো একটা ধরে নেন, ধরে নেন যে আপনি দশক স্থানীয় অঙ্ক এখানে ধরে নিলেন, মনে করেন 10th ডিজিট রে আপনি ধরে নিলেন যে আমার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে? আপনি বলবেন যে ভাই দুইটা যোগ করেই তো 9 হয়েছে, এই যে 10th ডিজিট এক্স আর হচ্ছে এই যে ইউনিট ডিজিট, এই দুইটা যোগ করেই তো আমার যোগফল 9। তো আপনি যেহেতু 10th ডিজিটে এক্স ধরেই ফেলছেন, তাহলে আপনার এই ইউনিট ডিজিটটা কত হবে? 9 মাইনাস এক্স হবে না? 9 মাইনাস এক্স হয়ে যাবে। অর্থাৎ এই যে 9 থেকে আপনি যখন আপনার 10th ডিজিট যত এটাকে বাদ দিয়ে দিবেন, তখন আপনি ইউনিট ডিজিট পাবেন না? আপনি বলবেন যে হ্যাঁ পেয়ে যাব। এখন দেখেন ইকুয়েশন কিন্তু একটাই হবে, কারণ এখানে ভেরিয়েবল কয়টা? একটা ভেরিয়েবল, শুধুমাত্র এক্স, একটা ভেরিয়েবল। আর আপনি যদি এখানে আগ বাড়ায় যদি ওয়াই কে নিয়ে আসেন, ভেরিয়েবল হয়ে যাবে দুইটা, সমীকরণ তৈরি হবে দুইটা, ওইটা সমাধান হয়ে যাবে লিঙ্গি। ঠিক আছে? তো এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে যখন দুইটা ডিজিটের যোগফল দেওয়া থাকবে তখন আমরা দুইটা ডিজিটকে আলাদা আলাদা ধরবো না, আমরা একটা ডিজিটকে ধরে নিয়ে ওখান থেকে বের করে ফেলবো। যেমন এখানে দুইটা ডিজিটের যোগফল দেওয়া আছে 9, আমি একটা ডিজিট ধরে নিছি যে আমার দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? এই যে যোগফল যেটা, সেখান থেকে দশক স্থানীয় অঙ্কটাকে বাদ দিয়ে দিলেই আমার একক স্থানীয় অঙ্ক বের হয়ে যাবে 9 মাইনাস এক্স। বোঝা গেছে? এতটুকুই জাস্ট বুঝতে হবে, তারপরে আর কোনো কিছু না বুঝলেও হবে। তারপরে এগুলো আপনি এমনিই পারবেন, এগুলো 9, 10 এর ম্যাথ, এগুলো করে আসছেন আপনি। তাহলে দেখেন আমরা ধরে নিই
যে ধরি দশক স্থানীয় অঙ্ক x, অতএব একক স্থানীয় অঙ্ক কত হবে? এই যে 9 থেকে জাস্ট x কে বাদ দিয়ে দিব, তাহলে এটা আমার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে। তাহলে এই যে আমাকে জিজ্ঞাসা করেনি যে সংখ্যাটি কত, তার মানে আমার প্রকৃত সংখ্যাকে, এখন আপনি লিখতে পারেন যে অতএব সংখ্যাটি কত হবে? আপনি বলবেন যে দশক স্থানীয় অঙ্ক যেহেতু x, তার মানে হচ্ছে এই যে 10x প্লাস এই যে 9 মাইনাস x, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সেই সংখ্যাটা, এইটার মান বের করলো। তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 9x প্লাস 9, অর্থাৎ এইটার মান বের করতে হবে 9x প্লাস 9। এই সংখ্যাটা কত? এখন বলতেছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করা মানে কি? অঙ্ক দুইটি স্থান বিনিময় করা মানে হচ্ছে এইবার আমি দশকের অঙ্ককে এককের অঙ্ক ধরবো, আর একক স্থানীয় অঙ্কটাকে দশক স্থানীয় অঙ্ক ধরবো। এই জন্য বলতেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তার মানে প্রথমে যেটা আমরা দশক স্থানীয় ধরছি x, এইটাকে এবার আমরা একক স্থানীয় ধরবো, আর প্রথমে যেটাকে আমরা একক স্থানীয় অঙ্ক ধরছি সেটাকে আমরা এবার দশক স্থানীয় অঙ্ক ধরে নতুন একটা সংখ্যা আমরা কি করব, এখানে ফর্ম করব। তাহলে আমরা লিখতে পারি যে এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে কত? আপনি বলবেন যে 10 ইন্টু এই যে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কে চলে যাবে, অর্থাৎ 10 ইন্টু 9 মাইনাস এক্স প্লাস এই যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক x ছিল, এইবার সেটা কি হয়ে গেছে, একক স্থানীয় অঙ্ক হয়ে গেছে। এইটা সমাধান করলে আমরা পেয়ে যাবো 9 10 90 মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে x, তাহলে আমরা এখানে পাই 90 মাইনাস 9x। এখন বলতেছে যে এই যে নতুন আরেকটা সংখ্যা গঠন হইল, এই সংখ্যাটা হবে এই যে আপনার প্রকৃত সংখ্যা 9x প্লাস 9 এর চেয়ে কত কম? 45 কম। মূলত ওরা এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা যদি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাইলে বিয়োগ ফল কত পেয়ে যাব? 45 পেয়ে যাব। তো আসেন ওরা যা বলছে তাই করি। প্রশ্ন মতে এই যে 9x প্লাস 9 মাইনাস 90 মাইনাস 9x ইজ ইকুয়াল টু কত? এই যে 45, ঠিক আছে? ক্যালকুলেশন করেন। 9x প্লাস 9 মাইনাস 90 মাইনাস মাইনাসে প্লাস 9x ইজ ইকুয়াল টু 45। 9 আর 9 কত হয়ে যাবে? 18। 18x 90 থেকে 9 বাদ দিলে 81 ইজ ইকুয়াল টু 45। তাহলে 18x ইজ ইকুয়াল টু কত? 81 প্লাস হচ্ছে 45, 120 25 126, তাহলে 18x ইজ ইকুয়াল টু 126। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 7 18 126। তাহলে x এর মান কত? 7। আমাকে বলতেছে যে সংখ্যাটি কত। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের এখানে সমস্যা হয় যে ভাই কোন সংখ্যা বের করব। আমাকে বলছে সংখ্যাটা কত। তো সংখ্যা তো আমার দুইটা, এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে এখন আমি কোনটার মান বের করব? আমি প্রথমে বলে দিছি যে সংখ্যাটি বলতে প্রকৃত সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম যেই সংখ্যা এইটাকে বোঝাচ্ছে। যদি এইটাকে বলতো, যদি এইটা বের করতে বলতো, তখন ওরা উল্লেখ করে দিবে যে নতুন সংখ্যাটি কত।
যদি প্রশ্ন থাকে যে নতুন সংখ্যাটি কত, তখন আপনার এইটার মান বের করা লাগবে। যেহেতু বলছে যে সংখ্যাটি কত, তার মানে প্রকৃত সংখ্যা, অর্থাৎ এই যে এইটাকে বের করতে হবে। ঠিক আছে, এখন আপনি লিখতে পারেন যে অতএব সংখ্যাটি হলো 9x প্লাস 9, x এর মান হচ্ছে 7, 9 ইন্টু 7 প্লাস 9, 7 নং 63, 63 9 হচ্ছে 72। এই 72 হচ্ছে আমার সেই সংখ্যাটা। পরেরটাতে চলে যান, 7 নম্বর। একই ম্যাথ, শুধু ডিজিটটা আলাদা। এখানে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত? একই অঙ্ক না, শুধু ডিজিট আলাদা। তাহলে আমি কি বলছি যে যখন 2টা ডিজিটের যোগফল দেয়া থাকবে তখন কিন্তু আলাদা আলাদা ধরা যাবে না, একটাই ভেরিয়েবল মানতে হবে। তাহলে হিসাব সহজ হবে। 2টা মানলে অঙ্ক হবে না এমন না, অঙ্ক হবে জটিল হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, অত জটিলতায় আমরা যাব না। তাহলে আগেরটার মতো করেই করব, যে ধরি দশক স্থানীয় অঙ্ক x, একক স্থানীয় অঙ্ক কত হবে? যেহেতু 2টা সমষ্টি 7, তার মানে 7 থেকে এই যে দশক স্থানীয় অঙ্ককে বাদ দিলেই আমি একক স্থানীয় অঙ্ক কত এটা আমি বের করতে পারবো। এখন আসেন সংখ্যাটা বের করতে পারি। অতএব সংখ্যাটি কত হবে? দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তার মানে হচ্ছে 10x, প্লাস একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 মাইনাস x। 10x থেকে x বাদ দিলে 9x পাওয়া যায়, তাহলে 9x প্লাস 7, এটাই হচ্ছে আমার সেই অরিজিনাল নাম্বার। এখন ওই যে বলতেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে হচ্ছে এককেরটাকে দশকের ঘরে নিয়ে দেবো, দশকেরটাকে আমি এককের ঘরে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি না যে এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে, নতুন সংখ্যাটি হবে কত? এই যে 10 ইন্টু 7 মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স, 7 10 70 মাইনাস 10x প্লাস হচ্ছে এক্স, তাহলে 70 মাইনাস এই যে 9x, এটা হচ্ছে আমার নতুন গঠনকৃত সংখ্যা। উত্তর একই আসবে। ঠিক আছে, উত্তর একই আসবে। আপনি ধরেন ওয়াই ধরেন, এ ধরেন, বি ধরেন, আমি তো বলছি যে আপনার যাহা মনে চায় আপনি তাহাই ধরিতে পারেন, উত্তর একই আসবে। ঠিক আছে, যেটাই ধরেন, আপনি যেটা ধরবেন সেই অনুযায়ী উত্তর বের হবে। উত্তরে কোনো মানে কম বেশি হবে না, যদি না আপনি ক্যালকুলেশনে ভুল করেন, যা ইচ্ছা ধরতে পারেন। ইভেন আমি যে এইভাবে করাচ্ছি এইভাবে অঙ্ক না করলেও হবে। আপনি যদি বিষয়টা বুঝে যান দেখবেন যে এটা অন্য শিক্ষকের কাছে গেছেন হয়তো পড়তে, কথার কথা এই 7 নম্বর অঙ্কটা অন্য শিক্ষক অন্যভাবে করাইছে, তার উত্তর আমি আমারটা যেটা বের হবে তার উত্তর সেটাই বের হবে। এখন এই যে সমাধানের একটু এদিক সেদিক হইলেই আমরা চিন্তা করি যে বোধহয় এটা ভুল হইলো এটাই হলো না। সমাধান যদি আপনার ফলাফল এক আসে, উত্তর সঠিক। এখন এক একজন একভাবে চিন্তা করে, আমার চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা এক না। সো আপনি যেভাবে চিন্তা করবেন আপনার প্রসেসটা সেইভাবে আগাবে।
কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে যে ফলাফলটা যাতে আমার সেম থাকে। ফলাফল যদি একই থাকে তাহলে আপনি নম্বর পাবেন, আর যদি ফলাফল এক না হয় তাহলে আপনি নম্বর পাবেন না। ভিতরের প্রসেস এগুলা কেউ দেখে না, যদি আপনার ফলাফল একদম হয়ে যায়, ঠিক আছে। ভিতরে এই জিনিসগুলো কেউ দেখেই না, দেখবেই না, পরীক্ষকের এত টাইম নেই এত দেখার। কিন্তু আপনি ধরেন যে এখানে প্লাস হবে, এখানে ভুল ক্রমে কথার কথা হয় না। অনেক সময় আমরা মডেল টেস্টের খাতা যখন দেখি তখন দেখা যায় যে এখানে প্লাস, কিন্তু এখানে ভুল ক্রমে স্টুডেন্ট মাইনাস দিয়ে গেছে, মাইনাস দিয়ে অতটা খেয়াল করে নাই। এখানে কিন্তু হবে প্লাস, কিন্তু দিছে মাইনাস, এখানে প্লাস দেওয়ার কথা মনে নেই। এখন পরীক্ষকরা হয় কি, ওরা এতটা দক্ষ যে এই যে আপনি এখানে মাইনাস দিয়ে গেছেন, আপনি এখানেও ধরেন যে এখানে মাইনাস হবে, এখানে আপনি প্লাস দিচ্ছেন, ওর চোখ এখানে না পড়ে দেখবেন যে চোখ এখানে পড়ে গেছে। মানে ভুল যেখানে করবেন সেখানে ওর চোখ পড়বে। যখনই ও দেখবে যে এখানে 9x - 7, তখনই ও কি করবে জানেন? তখনই ও এখানে এই যে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে পুরো অঙ্ক কেটে দিয়ে শূন্য দিয়ে দিবে, ও আর দেখবেই না। আপনার রেজাল্ট ধরেন যে অঙ্কের রেজাল্ট হচ্ছে 72, আপনি 72 মিলাইছেন, কিন্তু এখানে মাইনাস দিচ্ছেন, প্লাস হওয়ার কথা, ও 72 মিলার পরও আপনাকে শূন্য দিবে, কারণ আপনি এখানে ভুল করে আসছেন, ঠিক আছে। আর কিচ্ছু করবে না। আর দেখা গেছে যে আপনি এখানে মাইনাস দিচ্ছেন, এইটা ওর নজরে পড়ে নাই, পরীক্ষকের নজরে পড়ে নাই, এটা খুব রেয়ার কেস। ধরেন যে পড়ে নাই, এই অঙ্কের উত্তর 72, আপনার ফলাফলে 72 হয়েছে, আপনি দেখা যাচ্ছে যে 10 নম্বর আছে, আপনাকে 10ই দিচ্ছে, বোঝা গেছে। সো আপনার যেটা ইচ্ছা সেটা করেন, কিন্তু এই ধরনের প্লাস মাইনাসের ভুল করেন না। আর ফলাফল যেটা অঙ্কের অ্যাকচুয়াল যেটা ফলাফল, সেটা যেন ভুল না হয়, সেটা যেন আলাদা না হয়। সেটা আলাদা হইলেই আপনি ধরা খেয়ে যাবেন। তাছাড়া যা ইচ্ছা আপনি সে তা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা নতুন সংখ্যাও বের করছি, আবার আমার প্রকৃত সংখ্যাও বের করা আছে। এখন বলতেছে যে এই যে দুইটা সংখ্যা আমার তৈরি হইল, 27 আসার কোনো চান্স নাই। 27 আসলে বুঝবেন যে আপনি ভুল করছেন কোথাও, ঠিক আছে। উত্তর 72 আসবে, সহজ হিসাব, উত্তর 72 আসবে। যদি 27 আসে তাহলে আপনার ভুল। দেখেন, তাইলে এখানে দুইটা নতুন সংখ্যা তৈরি হয়ে গেছে। এইটা একটা সংখ্যা আপনি প্রথম তৈরি করছেন, আর পরবর্তীতে ডিজিটগুলো চেঞ্জ করে আপনি আরেকটা সংখ্যা আপনার এখানে তৈরি হয়ে গেছে। এখন বলতেছে যে এই দুইটা সংখ্যার পার্থক্য হবে 9। এই দুইটা সংখ্যার পার্থক্য 9, অর্থাৎ এইটা থেকে আপনার প্রকৃত সংখ্যা থেকে নিউলি ফর্মড নাম্বার যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি 9 পাবেন বিয়োগফল। তাহলে এখন আমরা বিয়োগ করে দিই। প্রশ্ন মতে 9x + 7 - 70 - 9x = 9 পার্থক্য। ক্যালকুলেশন করেন। 9x + 7 - 70 - এ প্লাস 9x = 9। তাহলে এই যে 9 9 কত, 18x মাইনাস হচ্ছে 61 = কত, এখানে বিয়োগ না, দাঁড়ান তো। অঙ্কত স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। আচ্ছা দেখেন, এইবার আমি ভুল করছি। মানে নতুন গঠন যেই সংখ্যাটা করছি সেই সংখ্যাটাই হচ্ছে 9 বেশি। এই যে দেখেন, অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, অর্থাৎ এই যে এই সংখ্যাটাই আমার 9 বেশি হবে। নতুন গঠনকৃত সংখ্যা প্রদত্ত সংখ্যা অর্থাৎ প্রকৃত সংখ্যা থেকে 9 বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি যে 70 - 9x মাইনাস হচ্ছে 9x + 7 = কত, 9। এখন ক্যালকুলেশন করেন। 70 - 9x - 9x - 7 = 9। তাহলে 70 থেকে 7 বাদ দিলে 63, 63 মাইনাস হচ্ছে 18x = হচ্ছে 9। তাহলে 63 থেকে 9 বাদ দিলে হচ্ছে 54 = 18x। তাহলে এই যে x এর মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। x এর মান কত, 3। আমার কাছে জানতে চাইছে যে বাবা তোমার সংখ্যাটা কত, তুমি সেটা বের করো। এখন আপনি বের করতে পারবেন যে অতএব সংখ্যাটি হলো
সংখ্যাটি হলো কত? এই যে 9x প্লাস 7, x এর মান হচ্ছে 3, 9 ইন্টু 3 প্লাস হচ্ছে 7, 3 নং 27, 27 আর 7 34, এটাই উত্তর। যে 34 হচ্ছে আমার প্রকৃত সংখ্যা। পরেরটাতে চলে যাই, 8 নম্বর। দেখেন 8 নম্বরে কি বলা হচ্ছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সাথে 5 যোগ করলে তা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। এবার দেখেন আগের দুইটার চেয়ে এটা আলাদা। আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা হয় তা আগের সংখ্যার থেকে 9 কম। সংখ্যাটি কত? তার মানে প্রকৃত সংখ্যার চেয়ে নতুন গঠনকৃত সংখ্যা 9 কম হলে প্রকৃত সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করছে। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমি কি বলছি, যে আপনি y তখন ধরবেন না যখন 2টা ডিজিটের যোগফল দেওয়া থাকবে। এই প্রশ্নে কিন্তু 2টা ডিজিটের যোগফল দেওয়া নাই। তার মানে এখানে আমরা একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ককে আলাদা আলাদা করে ধরতে পারি বা ধরবো, বা এখানে প্রথম 2টার মতো ধরার কোনো সুযোগ নাই। তাহলে আমরা আগে এখানে ধরে নিই। ধরি একক স্থানীয় অঙ্ক x ধরলাম, আমি কমা দিয়ে যাচ্ছি, পরীক্ষার খাতায় কমা দিবেন না। দশক স্থানীয় অঙ্ককে y ধরলাম। অতএব সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10y প্লাস x। এইটা হচ্ছে আমার সংখ্যা, এইটার মানে আমার বের করা লাগবে। এখন আসেন, এখানে একটা শর্ত দিছে, এখানেই লিখি। প্রথম শর্ত মতে, প্রথম শর্তটা কি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সাথে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সাথে 5 যোগ করলে, তাহলে আমার 2টা অঙ্ক কি x আর y, তাহলে x এবং y এর যোগফল কত? x প্লাস y। এইটার সাথে যদি আমি এই যে 5টাকে যোগ করে দিই, অর্থাৎ x প্লাস y এর সাথে আমি যদি আরো 5 যোগ করি, তাহলে কি হবে? তা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। তো দশক স্থানীয় অঙ্ক আমার কত? y। অর্থাৎ এই যে যখন আমি x প্লাস y এর সাথে 5কে যোগ করতেছি, তখন এটা কি হচ্ছে? এই y এর 3 গুণ হচ্ছে। তো আমি কি বলছি, যে যখন যেটা বেশি হবে, ওই বেশি হওয়াটাকে আমরা কি করব? কমের সাথে গুণ করে দিব। তো এখানে কম হচ্ছে y, সো y এর সাথে ওই 3টাকে গুণ করে দিব। তাহলে এই 2টা আমার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, সমান হয়ে গেল। এখন আপনি ক্যালকুলেশন করতে পারেন যে ভাই আমি যদি এখানে x এর মান বের করতে চাই, তাহলে x সমান সমান লিখতে পারি যে 3y মাইনাস y মাইনাস 5, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 2y মাইনাস 5। এরপরে আর এখানে আমি ক্যালকুলেশন করতে পারছি না, এখানে আমি এটাকে ধরে নিলাম যে এটা আমার 1 নম্বর সমীকরণ। এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন এই যে বলতেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা হয়, তাহলে দেখি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে আমি নতুন একটা সংখ্যা এখানে তৈরি করি। তাহলে আমরা লিখতে পারি যে এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি
হবে কত? আগে দশক স্থানীয় অঙ্ক y ছিল, একক স্থানীয় x ছিল। এখন এই যে একক স্থানীয়টাকে দশক স্থানীয় মানলাম 10x, আর y-টাকে আমরা একক স্থানীয় মানলাম, তাহলে আমার নতুন সংখ্যা কত? 10x প্লাস y। এখন এই যে প্রশ্নে বলতেছে যে এই যে নতুন সংখ্যাটা আগের সংখ্যার চেয়ে 9 কম, তার মানে প্রকৃত সংখ্যাটা 9 বেশি হবে এই যে নতুন গঠনকৃত সংখ্যার চেয়ে, তাই না? এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় শর্ত, 9 কম হবে। দ্বিতীয় শর্ত বা প্রশ্ন মতেও লিখতে পারেন, দ্বিতীয় শর্ত দেওয়ার দরকারই নেই ওখানে। প্রশ্ন মতে অরিজিনাল সংখ্যাটা ছিল আমার 10y প্লাস এক্স, এখান থেকে এই যে নতুন গঠনকৃত সংখ্যা 10x প্লাস ওয়াইকে যদি বাদ দেই তাহলে বিয়োগফল পেয়ে যাবে কত? এই যে 9। এখন আসুন ক্যালকুলেশনে, 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস প্লাসে মাইনাস y ইজ ইকুয়াল টু 9। 10y থেকে y বাদ দিলে 9y, মাইনাস 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 9। এখানে 9 কমন নিলে আমরা পেয়ে যাব y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9, তাহলে আমরা পেয়ে যাব y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 1। এখন আমরা জাস্ট এখানে x এর মানটা বসাই দিব, যে y মাইনাস এক্স এর মান কত? 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1। চাইলে এখানে সাইড নোট দিতে পারেন যে x এর মান বসিয়ে y মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস y ইজ ইকুয়াল টু 1 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 4, মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে y সমান সমান কত আসবে? 4 আসবে। y এর মান কত আসবে? 4 আসবে। এখন আপনি এই y এর মানটা আপনার ওই যে 1 নম্বর সমীকরণ, এই যে এখানে x এর মান লাগবে সংখ্যাটা বের করতে গেলে, এই 1 নম্বর সমীকরণে y এর মান বসাইলে x এর মান আপনি পেয়ে যাবেন। তারপর আপনি বলতে পারবেন যে আপনার সংখ্যাটা কত ছিল। এখন আপনি লেখেন যে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল x ইজ ইকুয়াল টু 2y মাইনাস 5, তাহলে x সমান সমান 2 ইন্টু 4 মাইনাস 5, x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 5। তাহলে আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু কত? 3। এখন আপনি বলতে পারবেন যে অতএব সংখ্যাটি হলো কত? ছিল সংখ্যাটা 10y প্লাস এক্স ছিল, তাহলে y এর মান হচ্ছে আপনার 4, x এর মান হচ্ছে 3, 4 দশে 40 যোগ 3 ইজ ইকুয়াল টু 43 হচ্ছে আপনার সেই সংখ্যা 43। এটা আসলে ডিপেন্ড করে যে আসলে দেশের অবস্থা কি হয়, দেশের অবস্থা কি হবে না হবে, এটার উপর ডিপেন্ড করবে যে আসলে পরীক্ষা কবে নাগাদ হবে। এটা মাথায় রাখেন যে মোটামুটি 6 মাস সময় পাবেন, মিনিমাম 5 মাস থেকে 6 মাস সময় পাবেন। কারণ একবার প্রিলি হয়ে গেলে দেখা যাচ্ছে যে 14 দিন বা 1 মাস পরে রিটেন, ঠিক আছে? মিনিমাম 5 থেকে 6 মাস সময় পাবেন। আর যদি দেশের অবস্থা আরো খারাপ হয় তখন হয়তো সময় বেশি লাগবে। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, ঠিক আছে, তাহলে বাংলাদেশের অবস্থা আসলে কোন দিকে যাবে, তখন আসলে এইসব নিয়োগ প্রক্রিয়া কোন দিকে যাবে এটা আসলে বলা খুব মুশকিল, ঠিক আছে? কারণ আমরা এখন যতটা আরামে আছি, এই আরামটা কতদিন আমাদের দীর্ঘস্থায়ী হবে এটা আমরা এখন বলতে পারছি না। পুরা বিশ্বের সিচুয়েশন খারাপ, এই শুধুমাত্র একটা বলদ মার্কা লোকের জন্য, তাই না? তো যদি নতুন করে আর বলদামি না করে তাহলে হয়তো সব থেমে যাবে। আর যদি ওর বলদাম অব্যাহত থাকে তাহলে আমরাও সাফার করব। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত হয়তো একদম
মানে একদম জনসাধারণের মধ্যে যুদ্ধের কোনো প্রভাব এখনো পড়েনি, মানে ওই রকম প্রভাব পড়েনি, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিছু হইলেই বলে যুদ্ধ লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের কমন একটা সিনারিও। এখন পরবর্তীতে কি হবে এটা আসলে বলা খুব মুশকিল, দেখা যাক। পড়াশোনা কন্টিনিউ রাখেন, সার্কুলার দিবে দিবে শোনা যাচ্ছে, সার্কুলার দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন 9 নম্বর, দেখেন 9 কি বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। সংখ্যাটা কত? দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটা কি হবে? দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, তার মানে আমাকে এখানে দশক স্থানীয় অঙ্কটা আগে ধরে নিতে হবে। তাহলে আমরা যদি ধরি যে ভাই দশক স্থানীয় অঙ্ক এক্স ধরলাম, এক্স। এখন আমার একক স্থানীয় অঙ্ক বের করা খুব ইজি, কারণ দশক স্থানীয়র উপরই ডিপেন্ড করতেছে যে আমার একক স্থানীয় অঙ্ক কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে একক স্থানীয় অঙ্ক হবে কত? দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। এই যে এক্স এর 3 গুণ হচ্ছে 3x, অপেক্ষা 1 বেশি মানে হচ্ছে +1। এইটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। বোঝা গেছে? এখন আমরা চাইলেই সংখ্যাটা কত বের করতে পারি, যে অতএব সংখ্যাটি কত হবে? আপনি বলবেন যে 10x প্লাস একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x + 1, 10 × 3 = 13, 13x + 1, এটা হচ্ছে আমার সংখ্যা। এইটার মানে আলটিমেটলি আমাকে বের করা লাগবে। এখন আসেন, এরপরে বলতেছে যে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে। তাহলে স্থান বিনিময় করলে কোন সংখ্যা পাওয়া যায় আগে সেটা বের করি। আমরা লিখতে পারি যে এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে কত? আপনি বলবেন যে এককটাকে দশক বানাবো, 10 × 3x + 1, দশকটাকে একক বানায় ফেলবো। তাহলে 3 × 10 = 30x + 10 + x, 30 আর 1 = 31, তার মানে হচ্ছে 31x + 10। এটা হচ্ছে আপনার নতুন গঠনকৃত সংখ্যা। এখন কি বলতেছে যে এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমরা সংখ্যা পাইছি, তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। তা কি? অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। অর্থাৎ এই যে দুইটা অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ককে যোগ করার পরে ওই যোগফলটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে আমরা এই যে নতুন গঠনকৃত সংখ্যা পাবো। তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে আমার ডিজিট কি কি ছিল? একটা ছিল x, আর একটা ছিল হচ্ছে 3x + 1। এই যে দুইটা ডিজিট, এই দুইটা ডিজিটের যোগফলের সাথে যদি আমরা এই যে 8কে গুণ করে দেই, তাইলে আমরা কোন সংখ্যাটা পাবো? নতুন গঠনকৃত সংখ্যাটা পেয়ে যাব। তো নতুন গঠনকৃত সংখ্যা কত? এই যে 31x + হচ্ছে 10। বোঝা গেছে? এখন ক্যালকুলেশন করেন, 3 আর 1 = 4, তার মানে হচ্ছে 4x + 1 ইন্টু হচ্ছে 8 = 31x + 10। তাহলে 4 × 8 = 32x + 8 = 31x + 10, 32x - 31x = 10 - 8। তাহলে আমরা লিখতে পারি x = 2।
এক্স এর মান পেয়ে গেছে, তার মানে এখন আমি সংখ্যাটাও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে লেখেন যে অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটা কত ছিল, এই যে 13x+1, 13x+1, এক্স এর মান হচ্ছে 2, 13 × 2 + 1, 13 2 26 আর 27, 27 হচ্ছে আমার সংখ্যা। প্রশ্ন যা বলবে আপনি শুধু সেটা করে যাবেন, অঙ্ক অটোমেটিক সমাধান হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন যা বলবে সেইটাই করতে হবে, এর বাইরে আগ বাড়ায়া কোনো কিছু করা যাবে না। লাস্ট ম্যাথ দেখেন আজকের ক্লাসের 10 নম্বর। দেখেন এটাও ক্লাস 9-10 পুরাতন বইয়ে ছিল এই ম্যাথটা। এখানে এই ধরনের প্রশ্ন আসলে আমরা ভুল করব। 10 জন পরীক্ষার্থী যদি এই 10 জন পরীক্ষার্থীকে এই ম্যাথ দিলে ধরে রাখেন যে 5-6 জন এই ম্যাথ ভুল করে করে আসবে, ভুল করবেই, ভুল করারই ম্যাথ এটা। ঠিক আছে, এখানে ছোট্ট একটা গেম আছে, এই গেমটা আপনাকে বুঝতে হবে। এই গেমটা অনেকেই বুঝবে না বা অনেকে চিন্তা করবে প্রশ্নে বোধহয় ভুল দেওয়া আছে, কারণ প্রশ্ন অনেক সময় প্রশ্ন করতে এরকম চালাকি করে অস্পষ্ট জিনিসপত্র দিবে, তখন আপনি আসলে কি করবেন। এখানে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, মানে 2টা ডিজিটের পার্থক্য হচ্ছে 4। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল 110, অর্থাৎ প্রকৃত সংখ্যা এবং নতুন গঠনকৃত সংখ্যার যোগফল হবে কত, 110। জিজ্ঞাসা করছে যে সংখ্যাটি নির্ণয় করুন, মানে প্রকৃত সংখ্যাটি কত এটা বের করতে হবে। এখন এখানে একটা জিনিস অস্পষ্ট, এই যে বলতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, মানে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের পার্থক্য 4 হবে। আমাদেরকে এই প্রশ্নে কোথাও বলে নাই যে একক স্থানীয় অঙ্কটা বড় হবে বা দশক স্থানীয় অঙ্কটা বড় হবে। তার মানে এখানে আমার 2টা কন্ডিশন, এখানে আমার কি করতে হবে, 2টা কন্ডিশন ক্রিয়েট করতে হবে। প্রথমে ধরতে হবে যে একক স্থানীয় অঙ্ক বড়, দশক স্থানীয়টা ছোট। আবার দ্বিতীয় একটা কন্ডিশনে ধরতে হবে দশক স্থানীয় অঙ্কটা বড়, একক স্থানীয় অঙ্কটা ছোট। কারণ এখানে এই প্রশ্নে স্পষ্ট করে বলা নাই কোন অঙ্কটা বড় এবং কোন অঙ্কটা ছোট, শুধু বলতেছে যে 2 অঙ্কের পার্থক্য 4, 2 অঙ্কের পার্থক্য 4। তার মানে এখানে সংখ্যাটি নির্ণয় করতে হবে, বলতেছে যে সংখ্যাটি নির্ণয় করুন, একটা সংখ্যা বের হবে না, এখানে সংখ্যা বের হবে 2টা। শর্ত যেহেতু 2টা, সংখ্যা এখানে কয়টা বের হবে, 2টা সংখ্যা বের হবে। দেখেন আমি যদি ধরে নিই, খেয়াল করেন অঙ্কে প্যাচ নাই, কিন্তু এই যে অস্পষ্টতার কারণে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ধরে নেই যে দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ককে আমি ওয়াই মানলাম। আমি বারবার বলে দিচ্ছি পরীক্ষার খাতায় কমা দিবেন না, আমি এখানে জাস্ট এমনি দিয়ে যাচ্ছি। একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা কত হবে, আপনি বলবেন যে সংখ্যাটা হবে 10x + y, এটা হচ্ছে আমার সংখ্যা। এখন বলতেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, ঠিক আছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কি হবে সেটাও লিখি, যে এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে
নতুন সংখ্যাটি হবে কত, 10y প্লাস এক্স হয়ে যাবে, যেহেতু জায়গা পরিবর্তন করে ফেলছে। ঠিক আছে, এই পর্যন্ত সব ঠিকঠাক। এখন আমরা এই প্রথম কাহিনীটা নিয়ে আলোচনা করব। দেখেন, এখানে আমরা লিখতে পারি শর্ত মতে বা শর্ত অনুযায়ী দুইটা ডিজিট লিখছি এক্স আর ওয়াই, এই দুইটার পার্থক্য 4 হবে। আমি প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি যে আমার দশক স্থানীয়টা বড় এবং একক স্থানীয়টা ছোট, তাই এক্স মাইনাস ওয়াই সমান সমান আমি কত লিখতে পারি, 4 লিখতে পারি। এইটা একটা সমীকরণ হইতে পারে, মানে একটা শর্ত। আবার এই রকমও হইতে পারে যে আমার একক স্থানীয় অঙ্ক বড় হইতে পারে, সেই ক্ষেত্রে ওয়াইকে আমি বড় ধরলাম আর দশক স্থানীয় অঙ্ক এক্সকে আমি ছোট ধরলাম। তাহলে ওয়াই মাইনাস এক্স এর পার্থক্য কত হবে, আপনি বলবেন যে এই যে 4 হবে, কারণ আমি জানি না যে ভাই কোনটা ছোট কোনটা বড়, সো আমাকে দুইটা শর্তই ধরতে হবে। তাহলে এখান থেকে আমার দুইটা শর্ত বের হয়েছে। এখন আসেন, আরেকটা শর্ত কি ছিল, যে এই যে আমার প্রকৃত সংখ্যা আর এই যে আমার নতুন গঠনকৃত সংখ্যা, এই দুইটাকে যদি আমি যোগ করে দেই তাহলে যোগফল আমার কত আসবে, 110 আসবে। তো আসেন যোগ করি। এখন এই যে 10x প্লাস ওয়াই প্লাস 10y প্লাস এক্স যোগ করলে এই যে 110 পাবো। 10x আর x মানে হচ্ছে 11x প্লাস হচ্ছে 11y ইজ ইকুয়াল 110। 11 কমন নিলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 110। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 11, এটার ভিতরে 10 বার যাবে, তার মানে 10। এইটা একটা শর্ত, এটাকে আমি মানলাম যে এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আসল খেলাটা খেলতে হবে। আপনাকে একবার 1 নম্বর সমীকরণের সাথে 3 নম্বর সমীকরণের কম্পেয়ার করতে হবে, মানে যোগ করতে হবে, করে একটা সংখ্যা তৈরি করতে হবে। আবার আরেকবার আপনাকে এই 2 নম্বর সমীকরণের সাথে 3 নম্বর সমীকরণ যোগ করে দিয়ে আরেকটা সংখ্যা তৈরি করতে হবে, কারণ শর্ত এখানে দুইটা। বেসিক শর্ত বা মেইন শর্ত হচ্ছে এখানে দুইটা, যে হয় দশক স্থানীয় অঙ্ক বড় হবে, না হলে একক স্থানীয় অঙ্ক বড় হবে। সেই দুইটা শর্তের প্রেক্ষিতে এখানে আমার দুইটা সংখ্যা তৈরি হবে। তো আসেন সংখ্যা দুইটা আস্তে আস্তে বের করি। তো আমার এরকম সিচুয়েশন হতে পারে, প্রথমে 1 আর 3 নিয়ে কাজ করি, যে সমীকরণ 1 ও 3 যোগ করে, একে কি ছিল, x মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 4 প্লাস 10। দেখেন নেগেটিভ ওয়াই পজিটিভ ওয়াই কেটে যাবে, তাহলে থাকবে কত, 2x। 2x ইজ ইকুয়াল টু 14 হইলে আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু কত, 7। এখন এই x এর মান 1 নম্বর সমীকরণে বসাইলে আমার y এর একটা মান বের হবে। তাহলে আমরা লিখতে পারি যে x এর মান এক নং সমীকরণে বসিয়ে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 ছিল, 7 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখতে পারি যে 3, ওয়াই এর মান কত, 3। তাহলে এখান থেকে আমার একটা সংখ্যা তৈরি হবে, যে অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটা ছিল 10x প্লাস ওয়াই, তাহলে x এর মান পাইছি কত, 7। 10 ইন্টু 7, ওয়াই এর মান পাইছি হচ্ছে 3। 7 10 70, 70 আর 3 কত হয়ে যাবে, 73। এইটা একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্কটা কি হচ্ছে, দশক স্থানীয় অঙ্কের চেয়ে 4 ছোট হচ্ছে। এইটা একটা, ঠিক আছে, এইটা একটা সিচুয়েশন। এখান থেকে আমার আরেকটা সিচুয়েশন তৈরি হবে, সেটা হচ্ছে এখন আমরা লিখতে পারি যে সমীকরণ 2 ও 3 যোগ করে, 2 নম্বরে কি ছিল, y মাইনাস এক্স,
ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 + 10। দেখেন পজিটিভ এক্স নেগেটিভ এক্স কেটে যাবে, আর 2y 2y ইজ ইকুয়াল টু কত, 10 আর 4 14, তাহলে y ইজ ইকুয়াল টু কত 7। এখন আপনি কি বলবেন যে y এর মান 2 নম্বর সমীকরণে বসায় দিবেন। 2 নম্বর সমীকরণে বসিয়ে 2 নম্বর সমীকরণ কি ছিল, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, y এর মান হচ্ছে 7 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে আমরা লিখতে পারি না যে 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে x এর মান কত 3। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব সংখ্যাটি হলো ছিল আমার 10x প্লাস ওয়াই, এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 7, 3 × 30 আর সাথে কত 37। এইবার দেখেন, এইবার আমার একক স্থানীয় অঙ্কটাই 4 বেশি আর দশক স্থানীয় অঙ্কটা 4 কম, তাহলে এখানে আমার সংখ্যা তৈরি হয়েছে কয়টা, 2টা না, 2টা। তাহলে আপনাকে উত্তর দিতে হবে এরকম যে এই প্রশ্নের উত্তর হবে 73 এবং 37। 73 এবং না দিয়ে অথবা দিয়ে, যে 73 অথবা 37, হয় 73 হবে না হলে 37 হবে, কিন্তু বের করার সময় আপনাকে 2টাই বের করে দেখাইতে হবে। প্রশ্নে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী 73 এবং 37 ভালো করে লিখে দিন। যে আপনার আনসারটা হবে 73 অথবা 37। বোঝা গেছে ভাই, বুঝতে পারছেন বিষয়গুলো? আমরা নাম্বার সিস্টেমের উপরে আগামী ক্লাসেও ক্লাস করতে হবে, ঠিক আছে? এখনো বেশ কিছু জিনিস বাকি আছে। আপনারা জাস্ট পড়ে যান, ঠিক আছে? মানে আমি বিষয়গুলোকে এমন ভাবে কাভার করে দিব যাতে করে আপনার কোনো মানে ব্যাংকের কোনো পরীক্ষাতে সমস্যা না হয়, ঠিক আছে? আর এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমি এর আগে বলছি যে আপনারা যেমন ভাবে পড়তে চান আমরা তেমন ভাবেই পড়াই। আপনারা বাংলা দিয়ে পড়তে চাইছিলেন কারণ রিসেন্ট এখন বাংলা দিয়ে প্রশ্ন আসতেছে, ইভেন বাংলাদেশ ব্যাংকেও বাংলা দিয়েই প্রশ্ন হয় অনেক সময়। এখন কথা হচ্ছে যদি বাংলা দিয়ে আসে তাহলে তো আমার প্রথম ক্লাসগুলা খুব মানে কোনো ঝামেলা নেই, বাংলা দিয়েই করাচ্ছি, ঠিক আছে? আর যদি ইংরেজি দিয়ে আসে তারপরে কোনো ঝামেলা নাই, কারণ পরবর্তীতে আমরা ইংরেজি ম্যাথ করব। পাশাপাশি এই ম্যাথগুলাই দেখবেন যে মানে শুধু ভাষাটা চেঞ্জ, বাংলা আর ইংরেজি, তাছাড়া প্রশ্নের কোনো চেঞ্জ নাই। একই প্রশ্ন ওরা ট্রান্সলেট করে বাংলা করে, একই প্রশ্ন ওরা ট্রান্সলেট করে ইংরেজি করবে, ঠিক আছে? প্রশ্নের ডিফিকাল্টি লেভেল নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই যে এটা করলে বোধহয় এটা হবে না। এটা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক সহ সবকিছু কাভার করে ফেলবে, শুধু ভাষা আপনার উপর। আপনার যদি বাংলা দেয় আপনার আমার জন্য সুবিধা, আর যদি ইংরেজি দেয় অনেকের জন্য অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো ইংরেজি তাদের জন্য অসুবিধা হবে যারা ইংরেজিতে দুর্বল, আর যারা ইংরেজিতে দুর্বল তারা প্রিলিতে বাদ পড়ে যাবে, কারণ প্রিলিতে 20টা ম্যাথ থাকবে বা 25টা ম্যাথ থাকবে ইংরেজিতে। যদি ইংরেজিতে একান্তই দুর্বল হয় ও তো ইংরেজি ম্যাথ পারবে না, ও ইংরেজি ভাষা বোঝে না, তার মানে প্রথমেই বাদ। তারপরে রিটেনে বাংলা দেখ না ইংরেজি দেখ ওর কোনো সমস্যা হবে না, কারণ ও ইংরেজিতে ভালো দেখে প্রিলি পাস করে আসছে, ঠিক আছে? সো ভাষা কোনো মেটার না, বিষয়টা হচ্ছে যে আপনি সমাধান করতে পারেন কিনা। তো প্রশ্ন বাংলায় করুক আর ইংরেজিতে করুক, ভাই ব্যাংকে যদি চাকরি করার ইচ্ছা থাকে যে ব্যাংকে আমি চাকরি করব, ঠিক আছে, তাইলে ইংরেজিতে ভালো হন। সমীকরণ 1 আর 2 প্রশ্নটা একটু খেয়াল করেন। এখানে প্রশ্নে বলতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4
অঙ্ক বলতে বোঝাচ্ছে ডিজিটকে, ডিজিট। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার মানে 2টা ডিজিট আছে। একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আছে, আরেকটা আছে হচ্ছে আপনার একক স্থানীয় অঙ্ক, যেটারে আমরা বলি ইউনিট ডিজিট। তো বলতেছে যে এই যে দশক স্থানীয় আর একক স্থানীয়, এই 2টা অঙ্কের পার্থক্য 4 হবে। শুধু বলতেছে যে 2টা অঙ্কের পার্থক্য 4, কিন্তু প্রশ্নে আমাকে বলে নাই যে এখানে দশক স্থানীয়টাই বড় নাকি একক স্থানীয়টা বড়। তো সিচুয়েশন 1 নাম্বার এইরকম হইতে পারে যে আমার দশক স্থানীয় বড় হইতে পারে, একক স্থানীয় ছোট হইতে পারে। এইটা একটা সিচুয়েশন, তার মানে এইটা একটা সমীকরণ হইতে পারে। এইটা একটা সমীকরণ হইতে পারে। 2 নাম্বার আরেকটা রাস্তা হইতে পারে, আপনাকে যেহেতু প্রশ্নে বলে নাই স্পেসিফিক যে দশক স্থানীয় অঙ্ক বড়, তার মানে একক স্থানীয় অঙ্ক তো বড় হইতে পারে, হইতে পারে না? হইতে পারে। তো সেই ক্ষেত্রে কি হওয়া লাগে যে ইউনিট ডিজিট বড় ধরলাম, 10th ডিজিট ছোট ধরলাম, তারপরেও আমার পার্থক্য কত হবে? 4 হবে। তাহলে এইটা আরেকটা সমীকরণ হয় না? আরেকটা সমীকরণ হয়। সো এখানেও আমরা তাই করছি যে দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। তো দশক স্থানীয় অঙ্ককে যদি আমি বড় ধরি, একক স্থানীয় অঙ্ককে যদি আমি ছোট ধরি, তাহলে এই 2টার পার্থক্য 4, তার মানে এইটা একটা সমীকরণ। আবার আমাকে যেহেতু বলে নাই যে দশক স্থানীয় অঙ্কই বড় হবে, তার মানে একক স্থানীয় অঙ্কও তো বড় হইতে পারে, আমি জানি না, নট শিওর। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করছি, এইবার একক স্থানীয় অঙ্কটাকে বড় ধরছি এবং দশক স্থানীয় অঙ্কটাকে ছোট ধরছি, ধরে পার্থক্য সাজাইছি কত? 4। তাহলে এই যে 1 আর 2 তৈরি হয়ে গেছে। আর 3 নম্বর সমীকরণ গঠন হয়েছে যে এই যে আমার প্রকৃত সংখ্যা, এই যে আমার প্রকৃত সংখ্যা আর ডিজিটগুলা ইন্টারচেঞ্জ করার পরে আমার নিউলি ফর্মড নাম্বার, এই 2টাকে যদি যোগ করে দেই, তাইলে আমি পাবো কত? 110। দেখেন যোগ করে 110 পাইছি। এখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইছি, সেটা হচ্ছে 3। এখন যেহেতু এখানে আমি প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি যে ভাই যেহেতু কোনটা বড় কোনটা ছোট এটা আপনি স্পেসিফিক বলে দেননি, তার মানে এখানে সংখ্যা 2টা গঠন হইতে পারে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে 1 নম্বর সমীকরণের সাথে 3 নম্বরের একটা কানেকশন থাকবে। এটা সমাধান করে একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাইছি কত? 73। আবার 2 নম্বরের সাথে 3 নম্বর সমীকরণের একটা কম্পারিজন করে আমরা আরেকটা সংখ্যা তৈরি করছি, সেটা কত? 37। তাহলে এখন আমার এইটা নিয়ে কোনো ডিবেট নাই যে ভাই যেহেতু তুমি প্রশ্নে বলো নাই কোনটা ছোট কোনটা বড়, তাই আমি তোমাকে 2টা ধরেই দেখাইছি। এখন তোমার যেটা ইচ্ছা ধরে নাও। তুমি যদি চিন্তা করো যে দশক স্থানীয় অঙ্ক বড়, তাহলে 73 উত্তর, সেটা আমি বের করছি। আবার যদি তুমি মনে মনে চিন্তা করো যে একক স্থানীয় অঙ্ক বড়, তাহলে আমি একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমি বের করে ফেলছি 37। এখন পরীক্ষকের যেটা ইচ্ছা সেটা ধরেও আপনাকে নম্বর দিবে, বোঝা গেছে? কিন্তু কেউ যদি চিন্তা করে চিন্তা করে যে এখানে দশক স্থানীয় অঙ্কই বড় এবং সেই অনুযায়ী যদি 73 রেজাল্ট বের করে আসে, এবং এই টাইপের মানে এই ধরনের অনেক প্রশ্ন আসছে, এই টাইপের বলতে মানে এইরকম কনফিউজিং অনেক প্রশ্নের আগে আসছে, সেখানে উত্তর বের হয় 2টা, পোলাপান একটার উত্তর বের করে দিয়ে এসে পরীক্ষার পরে এসে যখন দেখছে যে ভাই কাহিনীতেই, তখন ওই যে বলে না যে ভাই পার্শিয়াল মার্কিং, ম্যাথমেটিক্সে কোনো পার্শিয়াল মার্কিং হয় না। হয় আপনি পুরো নম্বর পাবেন, না হলে 0 পাবেন, সহজ হিসাব। হয় 10-এ 10, না হলে 10-এ 0। ঠিক আছে? সো কেউ যদি এখানে 73 বের করে আসে বা শুধুমাত্র 37 বের করে আসে, ডাবল জিরো পাবে। পার্শিয়াল মার্কিং এর কোনো সুযোগ নাই। এখন ওই যে অনেকে সিম্প্যাথির জন্য হয়তো আপনাকে বলবে যে না নম্বর দিতেও পারে, দয়া করে। পরীক্ষক আপনারা চেনে যে আপনারা দয়া করবে? তো খুবই সাবধান এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।